বিয়াল্লিশের আন্দোলন জিন্দাবাদ। আমি আমার বক্তব্যের শুরুতেই এই জিন্দাবাদ শব্দটাকে ব্যবহার করছি এই কারণে প্রতি মুহূর্তে আমরা যখন দেখছি জিন্দা রানা মুশকিল হয়ে, প্রতি মুহূর্তে যখন দেখছি একটা ব্যাপক ডিপ্রেশন চলছে সারা ভারতবর্ষ জুড়ে, স্বাধীনতার যে সম্পর্ক থাকে, স্বাধীনতার মধ্যে যে প্রতিশ্রুতি থাকে, স্বাধীনতার মধ্যে যে ভাবনা থাকে, প্রতি মুহূর্তে যখন তাকে বিনষ্ট করবার একটা ক্রিয়া চলতে থাকে তাকে বলা হয় অ্যানার্কিক স্টেট, অরাজকতার একটা ভূমি। যে ভূমি স্বাধীনতার পরবর্তী অধ্যায়গুলোতে তৈরি হয় একটা শূন্যতা থেকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার অধিকার। আমরা আজকে এখানে যখন আলোচনা করছি 42-এর ভারত ছাড়ো আন্দোলন। আমরা সত্যি সত্যি 42-এর ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করবার জন্য এখানে আছি। 84 বছর পরে যে ঘটনাটি আন্দোলিত করেছে ভারতবর্ষের স্বাধীনতার পথ প্রশস্ত করেছে, 84 বছর পরে আমরা ঠিক যে ভূমিতে দাঁড়িয়ে আছি, যে আঙ্গিকে দাঁড়িয়ে আছি, সেখানে দেখে আমার একটা কথা মনে পড়ে বিশেষভাবে, বার্নার্ড শ দ্য ডেভিলস ডিসিপল অর্থাৎ শয়তানের শিষ্য নাটকে একটা জায়গায় বসে history will tell you lies as usual. ইতিহাস মিথ্যে কথা বলছে। ইতিহাস কেন মিথ্যে কথা বলছে? কারণ যে শাসক অ্যানার্কিক স্টেট তৈরি করতে চায় সেই শাসক ইতিহাসকে বিকৃত করবে। আমরা প্রথমত এখানে যে আলোচনার ভিত্তি স্থাপন করছি তার উদ্দেশ্য কিন্তু স্বাধীনতার আন্দোলনের কংগ্রেসের ভূমিকা শুধু নয়, স্বাধীনতার ক্ষেত্রে ভারতবর্ষের 42-এর আন্দোলনের ভূমিকার তাৎপর্য বিশ্লেষণ শুধু নয়, ভারতবর্ষ ঠিক কোন মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভাবনা ভাবছে, তার স্বীকৃতি খুঁজছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যে চক্রান্ত হচ্ছে সেটাও কিন্তু একটা অংশ ওই এনার্জি আসছে। আমরা যখন ঐতিহাসিক একটা পটভূমির কথা ভাবছি, সেই পটভূমিতে আমরা প্রধানত কি ভাবছি? প্রধানত ভাবছি মহাত্মা গান্ধীর ভূমিকা। আমি কেন বলি মহাত্মা গান্ধীর ভূমিকা? তার কারণ মহাত্মা গান্ধীর ভূমিকা শুধুমাত্র 42-এর আন্দোলনে শুরু হয়। মহাত্মা গান্ধীর ভূমিকা ভারতবর্ষে শুরু হয়েছিল 1917 সালে যখন চম্পারণ সত্যাগ্রহ শুরু হয়, এবং তারপরে 1918 তার পরবর্তী সময় যখন এই সত্যাগ্রহকে একটা ব্যাপক রূপ দেওয়া হয়, এবং সকলেই জানেন 1920 থেকে 1924 নন কোঅপারেশন মুভমেন্ট, ব্রিটিশ তাকে বুঝিয়ে দেওয়া হয় ভারতীয়ত্ব, তার মর্যাদা, ভারতবর্ষের মানুষ অবশ্যই ভারতবর্ষের মানুষ অঙ্গীকার করত তার মর্যাদা রাখবে ভারতের মানুষ। বিদেশি দ্রব্য বর্জনের মধ্যে থেকে দুটো সিগন্যাল ছিল। একটা সিগন্যাল ছিল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া সেই সব সম্ভারকে যারা ভারতবর্ষকে লুট করছে, ভারতবর্ষকে অপব্যবহার করছে তার সম্পর্কে এবং বিদেশে নিয়ে যাচ্ছে। আমরা জানি ম্যানচেস্টারে কতগুলো টেক্সটাইল মিলস যেগুলো তৈরি হয়েছিল শুধু ভারতবর্ষ থেকে সম্পত্তির মাধ্যমে। 1918 সালে মহাত্মা গান্ধী গুজরাটে দাঁড়িয়ে টেক্সটাইল আন্দোলন করলেন, হরতাল করলেন। তার পরবর্তী সময় আমরা জানি 1930 থেকে 1934 চলল সত্য
সব অহিংস আন্দোলনের আর একটা মাত্রা। এটা কিন্তু এটা শিক্ষার এই কারণে অহিংসতা রেখে সত্যাগ্রহকে সামনে রেখে আন্দোলনের মাত্রা কি হবে? ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, এবং সেই ভারত ছাড়বে কখন? তার ঠিক 10 বছর পরে, এখানে 30 থেকে 34, তার ঠিক 8 বছর পরে ভারতবর্ষের একটা ব্যাপক আন্দোলন সংগঠিত হবে। সেই মাত্রা এমন পর্যায়ে পৌঁছবে, পরবর্তী ইতিহাস রচিত হবে, এবং তার পরবর্তী সময় ভারতবর্ষের স্বাধীনতা আমরা জাতীয় অভিযান আমরা মূলত যে কাটলাইনটা করবার চেষ্টা করেছিলাম, অর্থাৎ মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে অহিংস পদ্ধতি, সেখানে জনশক্তি ছিল আসল শক্তি। সেই জনশক্তিকে সামনে রেখে শুধু একটি কথাই মহাত্মা গান্ধী বলতেন, জাগ্রত বিবেক, দেশের প্রতি ভালোবাসা এবং নিজের কর্তব্যবোধে অবিচল থাকা। সেই সময় দাঁড়িয়ে কংগ্রেসকে সমৃদ্ধ করেছেন তারা। মহাত্মা গান্ধী এই নৈতিকতাকে মাথায় রেখে কংগ্রেসকে সমৃদ্ধ করেছেন যারা সেই সময় কংগ্রেস নেতারা, এবং পরবর্তী সময় ইতিহাসের বিকৃতি আমি শুরুতেই বলেছি বহুভাবে বিশ্লেষিত হয়, কিন্তু ঘটনা চক্রে আমরা যদি 3 জনকে সামনে রাখি, সেই সময় এই মহাসংবাদ তৈরি করেছিলেন, আন্দোলনের মাত্রাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা জানি তার পরবর্তী সময় জওয়াহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল। কংগ্রেসের কথা যদি বলতে হয়, আমরা এত মানুষের নাম বলতে হবে এটা সম্ভব না, কিন্তু আমরা মূলত যাদের কনটেক্সট, যে আঙ্গিকে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, জীবনে প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল, সমৃদ্ধি ছিল, ব্যক্তি জীবনে একটাই মাত্র উদ্দেশ্য ছিল, ত্যাগ করে শুধু দেশের স্বাধীনতার ছাপিয়ে পড়া। আর সেই কনটেক্সটে দাঁড়িয়ে গরিব যেসব মানুষরা খেতে পেতেন না, তারা বিশ্বাস করতেন কংগ্রেসের নেতারা তাদের নিজস্ব সম্পত্তি অর্জন করেও তারা আন্দোলন করছেন, একেবারে সামনে থেকে আন্দোলন করছেন, এবং সেই কংগ্রেসের আন্দোলন সংগঠিত হচ্ছে, সঞ্চালিত হচ্ছে, আস্পাদিত হচ্ছে। এটা বাস্তব। প্রশ্নটা সেখানে নয়। আমি আবারও বলি, যখন 42-এর আন্দোলন চলছে, আমাদের বুঝতে হবে ভারতবর্ষের আর 2টি ঘটনা ঘটে গেছে, তার কিছু আছে। আপনারা জানেন 1937 সাল আহমেদাবাদে একটা সভা, ন্যাশনাল কংগ্রেস। সভাটা কারা করছেন? সভা করছেন হিন্দু মহাসভায় বক্তৃতা করছেন। বক্তৃতা করতে করতে উনি বলছেন যে আজকে আমাদের এই কথাটাই মাথায় রাখতে হবে, হিন্দু মহাসভার একমাত্র দাবি হিন্দু রাষ্ট্র গঠন। এই হিন্দু রাষ্ট্র গঠনের শব্দ প্রথম মুখনিসৃত হয় যে মানুষটি, তার নাম বীর সাভারকার। ইতিহাসকে বিকৃতি করবেন, আমি আবারও বলি, তাকে বিকৃতি করতেই হবে, কারণ ওই বিকৃত ইতিহাসকে বিকৃতি করতে হবে, নতুন প্রজন্মকে ভুলিয়ে দিতে হবে। এই তাৎপর্যকে মাথায় রেখে অন্তত এইভাবে ভাবা, স্বাধীনতার কি পরিশ্রম, কি মানসিক নির্যাতনের মধ্যে, রক্তপাতের মধ্যে শুধু অহিংস পদ্ধতিতে এসেছে। আমরা কেন এই কথা বলি? 1940 সাল আবার একটি সম্মেলন হল কলকাতাতে, ওই হিন্দু মহাসভা, এবং সেখানে তৃতীয়বার সভা ত্যাগ করলেন আমরা হিন্দু রাষ্ট্র। লাহোরে সেই বছরে আরেকটি সভা হয়, সেই সময় মনে চিন্তা দাবি করলেন আমরা একটি পৃথক রাষ্ট্র চাই, মুসলিম রাষ্ট্র চাই, হবে পাচ্ছি। দাবিটা কখন হলো, কিভাবে উঠল, কনটেক্সটটাকে বিচার করুন। যে সময় পশ্চিমবঙ্গের একটি সরকার, যে সরকার প্রজাতন্ত্র পার্টির নেতৃত্বে হিন্দু মহাসভার কোয়ালিশনে এবং মুসলিম লীগের উৎসর্গ মদতে, সেই ভূমিতে দাঁড়িয়ে বলা হচ্ছে
আসামি আন্দোলন করলেন, আহত হলেন, পুলিশ একটি বাচ্চা মেয়েকে নিয়ে হসপিটালে দাঁড়িয়ে ছেড়ে অরুণ আস্তা বাড়ি ছেড়ে মুম্বাইতে পূর্ণপ্রভা স্কুলে নৌকাটিতে তৈরি হয় এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম একজন পরিষ্কার নারী আমাদের অত্যন্ত এবং কংগ্রেসে মাতুমি হাজরা নতুনভাবে বলবার কিছু নেই, গুলি নিয়ে শুয়ে পড়লেন চন্দ্রকে এবং রক্তপাতের মধ্য দিয়ে প্রমাণ হল নারী শক্তি প্রথম সেই নারী শক্তি, যে নারী শক্তি রক্তের মাধ্যমে দেশ মৃত্তিকাকে বলে দিয়েছিলেন বন্দে মাতরম জয় জাতীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডক্টর ফজলুল হক, পশ্চিমবাংলার অর্থমন্ত্রী ডক্টর শ্যামা মুখার্জি। গুলি চলেছে ওই কোয়ালিশন সরকার, যে কোয়ালিশন সরকারে প্রচ্ছন্ন মদত আর কোয়ালিশনের মধ্যে প্রজা পার্টি, জাতীয় প্রজা পার্টি এবং তার সাথে আর কে হিন্দু মহাজী। 40-এ কিন্তু ঘোষণা করা হল, 40 সালে তার 2 বছর আগে ঘোষণা করা হল হিন্দুত্ববাদী সরকার। আপনারা ঠিক এইখানে 42-এর আন্দোলনের একটা যবনিকা চলে আসুন ঠিক যে ভারতবর্ষে আপনি দাঁড়িয়ে আছেন। আপনারা জানেন নিউ এডুকেশন পলিসি অর্থাৎ নতুন শিক্ষানীতিতে ইতিহাসের স্থান পাবেন না তা ভারতবর্ষের মুসলিম শাসকরা, বিশেষত মুঘল শাসকরা। এটা অদ্ভুত ব্যাপার। 1500 শতাব্দী থেকে ব্রিটিশ রাজ শুরু হওয়া ভারতবর্ষে প্রায় 300 বছরের কাছে ইতিহাস ভারতবর্ষ জানবে না। এনার্জি আসছে আবার অরাজকতার একটা ইতিহাস। ইতিহাসকে ভুলিয়ে যদি না দেওয়া যায় তাহলে ওই এনার্জিটা করা যায় না। আর নতুন সমাজ যদি দাবি করে ইতিহাস মিথ্যে কথা বলছে, সেই মিথ্যে কথা বলাচ্ছে যারা, তারা শাসক শ্রেণী, তখন আন্দোলন সংগঠিত হয়। সে আন্দোলনটা কোথায় হয় না আপনারা দেখেছেন গত মে মাসে উত্তর ভারতবর্ষ, আপনারা দেখেছেন জুন জুলাই মাসে উত্তর ভারতবর্ষ। আপনারা একটা নতুন দল দেখলেন, যে দলটির নামে উত্তর ভারতবর্ষ, আর সামনে থেকে সেই দলটি ছাত্র যুব নেতাদের যে পথ প্রদর্শক হিসেবে দাঁড়িয়ে থাকলেন, তাকে দেখলেন প্রধানমন্ত্রী বাড়ির সামনে এবং তার উপরে অত্যাচার হলো, নাক থেকে রক্ত পড়ল, রক্তপাত হল। আপনারা সম্পৃক্ত ইতিহাসকে ভাবুন। আমার প্রশ্নটা রাহুল গান্ধী নয়, আমার প্রশ্নটা বিজেপি বা কংগ্রেস জনতা পার্টি নয়, আমার প্রশ্নটা ভারতবর্ষের যুব শ্রেণীর মাত্রা বা যুব শ্রেণী, ছাত্র শ্রেণীর শক্তি নয়। আমার প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন না সেই গ্রিপ কমিশনের মতো আলোচনার জন্য পাঠানো হল ছিল মন্ত্রী। আপনারা দেখতে পেয়েছেন অপরাধীয় একটি সরকার। ছাত্রদের শুধু দাবি আমাদের শিক্ষা, আমাদের শিক্ষা জিনিস করবে না। ছাত্রদের শুধু দাবি নেই এক্সামিনেশন, একটা ডাক্তার তৈরি করে আর একটা প্রফেসর তৈরি করে এবং আর তার সাথে যে জয়েন্ট এন্ট্রান্স এবং সেখানে ইঞ্জিনিয়ার তৈরি করে ভবিষ্যতের স্বপ্ন যারা দেখে, সেই স্বপ্ন দেখা মানুষগুলোকে বারবার ঠিক করা হচ্ছে। হিপোক্রিট একটি গভর্নমেন্ট ঠিক করছে তাকে। প্রমাণিত সত্য 2024 প্রমাণিত সত্য রাহুল গান্ধী এই প্রশ্ন পার্লামেন্টে তুলেছে। 2 বছর পরে কিন্তু একটি বড় বিপ্লব, সেই বিপ্লব পরিবর্তিত পরিস্থিতিতে একটা জনরোষ। আমরা দেখলাম তাদের উপর অত্যাচার, আমরা দেখলাম তাদের উপর কি অত্যাচার হয়। আমরা ক্রিস কমিশনের মতো দুজন মন্ত্রীকে বারবার তাদের সাথে বৈঠক করতে দেখলাম এবং পরবর্তী সময় তারা যখন বললেন ইংরেজ তুমি ভারত সরকারের মতো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, আমরা কিন্তু আমরা এখানে প্রাণ দিতে প্রস্তুত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। যে
করা, যে প্রতিষ্ঠিত করার মধ্যে একদিকে যেমন ক্যাবিনেট কমিশন ভারতবর্ষে এসেছিলেন 1946 সালে, এবং তখনও ঘোষিত হয়ে যায় ভারতবর্ষকে স্বাধীনতা দিতে হবে এবং স্বাধীন মনে হয়। আপনারা আজকের দিনে তাকিয়ে দেখুন, প্রধানমন্ত্রী নির্বাক, শিক্ষামন্ত্রী অবিচল ভাবে বসে আছেন সম্মানহানি সত্ত্বেও। ছাত্রদের ওপরে যেভাবে প্যালেট চলছে, যেভাবে টিয়ার গ্যাস চলছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, লাঠি দিচ্ছে, লাঠিকে ফেলে রাখা ছিল, রক্তাক্ত ছাত্ররা, অসহায় ছাত্ররা দাঁড়িয়ে মার খাচ্ছে, আর সেই এক মন্ত্রের মধ্যে ইংরেজ তুমি ভারত ছাড়ো, শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন। অন্যরা কি বলেছিল ইংরেজ ভারত ছেড়ে। এখানে ঘটনায় কি বলছো? প্রধানমন্ত্রী ঘোষণা করেছে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ এবং স্বীকার করে দিলেন যে ছাত্র আন্দোলনের একটা বার্তা। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, দাবি সংগঠিত হল, সমৃদ্ধ হল। শুধু 42-এর ভারত ছাড়ো আন্দোলন নয়, 42-এর ভারত ছাড়ো আন্দোলনের আঙ্গিকে আজকের সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিত আমি করার প্রয়োজন। আমরা শুধু ইতিহাসকে স্মরণ করতে এখানে আসিনি, আমরা আধুনিক ভারতবর্ষের সেই ইতিহাস আগামী ভারতবর্ষকে আলোকপাত করতে তার কথা বলতে, ওই যুব সম্প্রদায়ের কথা বলতে, ছাত্রদের কথা বলতে। আমরা এটা বলতে এসেছি 141 বছর ধরে একটি দল, যাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড পার্টি ইন দি ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে কোন রাজনৈতিক দল বেঁচে আছে 141 বছরে, এবং প্রধান বিরোধী দল আজকে ভারতবর্ষে এবং সারা ভারতবর্ষে একটি গ্রামে 2টি করে মানুষ আছেন যারা জাতীয় পতাকা তুলতে পারে, তার সাথে কংগ্রেসের দেখা নেই। আমি একেবারে অবাক করছি না, আজকে এখানে আমরা দীর্ঘ ছাত্ররা কি করেছি, আজকে এই অঞ্চলে আমাদের দীর্ঘ আমাদের দীর্ঘ রাজনৈতিক সত্তা জড়িয়ে আছে। আমরা এক একটা জায়গায় যখন মিটিং করতাম তখন বহু মানুষের সমাবেশ ছিল। আমরা যখন পার্টি অফিসে ঢুকতাম, আমরা বুঝতে পারতাম না পার্টি অফিসের বাইরে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। পার্টি অফিস ঘিরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই অবস্থান আমরা দেখেছি। আমি যখন রাজনীতিতে পদার্পণ করি তখন আমার মনে হয়ে গেল 1982 40 বছর উদযাপন করছে এবং ভারতবর্ষের মূল শক্তি প্রাণ সঞ্চার পরবর্তী কংগ্রেস হতে পারে এবং তার নেতৃত্বে মহাত্মা গান্ধী অবিচল বিশ্বযুদ্ধ চলছে। ভারতবর্ষকে অন্তর্ভুক্ত করতে পারে, ভারতবর্ষের সম্পদ লুট চলছে, ভারতবর্ষের যুব শ্রেণীকে ব্রিটিশ সৈন্য নিয়োগ করবে, তাদের পাঠানো হবে বিশ্বযুদ্ধে। ভারতের বিশ্বযুদ্ধে অংশগ্রহণে ব্রিটিশ সৈন্য হবে শক্তিশালী হবে, মৃত্যুবরণ করবে, রক্তপাত হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন না, এই হবে না থেকে শুরু হল চরিত্র গঠন। ওই গোয়ালিয়া পার্কে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বললেন, ক্রিপস মিশনের কোন দাবি আমরা মানব না। আমরা সরাসরি ঘোষণা করলাম ইংরেজ তুমি ভাবছ বেসিক তাৎপর্য তৈরি করেছে। মনে রাখতে হবে মহাত্মা গান্ধী যখন ঘোষণা করছেন আমার পশ্চিমবঙ্গের একটি অর্থমন্ত্রী ছিলেন। আমি শিক্ষিত একটি মানুষ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কংগ্রেসের টিকিটে 1930 সালে জিতে আসা অ্যাসেম্বলি মেম্বার, এবং তার পরবর্তী 29-এ জিতে আসেন মূলত 29 এবং 30 সালে। তার পরবর্তী সময় দলটা ছাড়েন, কারণ ওনার মনে হয়েছিল কংগ্রেস অনেক বেশি বিরোধী শক্তিশালী। আমি কেন বলছি, ওনার নিজের দায়িত্বে আবিষ্কৃত হয়েছে কংগ্রেসের স্থল নেতাদের
করা বা দুর্বল করা যাবে না। আমি আবারও বলি, কোন অ্যানার্কি স্বীকৃত হয় না যেটা আসলে ইতিহাস, ইতিহাসকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হয়। আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে এই আকর্ষণে এবার কংগ্রেস তৈরি হয়। তাদের নেতা আমাদের মেঘার তারা আসেন, তাদের বিরোধীদের থাকে, এটা বিরোধ। এই বিরোধী গান্ধীবাদ, সেই গান্ধীবাদের জয় ভারত ছাড়ো আন্দোলন, আর সেই গান্ধীবাদের উল্টো দিকে দাঁড়িয়ে যারা বলে মহাত্মা গান্ধী এক চতুর বানিয়া, আপনারা জানেন কে বলেছেন? স্বরাষ্ট্র উনি নাকি একজন চালাক বানিয়া। তো এইগুলো আমাদের শুনতে হচ্ছে, এগুলো আমরা করছি, মানে আমার করছি, এগুলোই হচ্ছে সেই সত্তা যাকে উপকার করা হয়। আপনারা দেখবেন প্রধানমন্ত্রী ভবন, প্রধানমন্ত্রী কথা বলে, প্রধানমন্ত্রী যখন কথা বলে শুধু ট্রান্সমিশন হয়, কোশ্চেন করা যাবে না, শুধুমাত্র উনি বলবেন। সেই প্রধানমন্ত্রী আটটায় যে মানুষ করে উঠত, আটটায় প্রধানমন্ত্রী আসা মানে সেই দিন মনিটাইজেশনের ভাবনা, সেই জিএসটির ভাবনা, সেই ভাবনা প্যান্ডামিকের প্রতিবারই কি করতে পারবে। এই তিনি কোথায় গেছেন ভেবে দেখুন। 11:52 ইনস্টাগ্রামে ভাষণ দিচ্ছেন, কারণ তুমি জানেন মূল মিডিয়ার শক্তি নেই সেই ছাত্রদের কাছে। ইনস্টাগ্রামে ভাষণ দিচ্ছেন, কে বাধ্য হবে? কারা বাধ্য করলো? সেই ছাত্র, যারা বাধ্য করলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, যারা বাধ্য করলো ওই কেন্দ্রীয় মন্ত্রীদের চৌরাস্ত চলবে না, যারা বাধ্য করলো এই ভারতবর্ষে দাঁড়িয়ে করতে বলা হবে না। আমরা সেদিকে গিয়েছি। সুতরাং আজকের পরিপ্রেক্ষিতে আমাদের উপজেলা ভাবতে সেটা হল ভারত ছাড়া আন্দোলন 1942 এবং আজকের পটভূমিতে দাঁড়িয়ে স্বাধীন ভারতবর্ষের 8টা স্বাধীনতা লড়াইয়ের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ব্যাপক ইকোনমিক চক্রান্ত জড়িয়ে পরিপূর্ণ পঙ্গু করে দেওয়া আগামী দিনের চক্রান্ত ছাত্র জীবনের ভবিষ্যৎ নিয়ে যারা ছেড়ে যারা করে যাদের ওপর রক্তাক্ত লাঠিগুলো ঢেলে আছে। আগের কাছ থেকে শিখতে হবে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেসের ভূমিকা, আর আজকে এই আন্দোলনে কংগ্রেসের ভূমিকা যেখানে তীব্রতা আমরা দেখতে পাচ্ছি। রাহুল গান্ধী সক্রিয় এবং রাহুল গান্ধীর সাথে প্রভাবশালী কংগ্রেস নেতারা সক্রিয়। এটা 42-এর আন্দোলনের প্রতিশ্রুতি। আজকে 42-এর আন্দোলনের পতন শুরু হয়ে গেছে। 2020 অহিংসা ভারতের জাতীয় কংগ্রেস। আজকে আমরা কতিপয় কিছু মানুষকে দেখি। একদিন আমরা দেখতাম এই অঞ্চলে ব্যাপক ভিড় কংগ্রেসের বিভিন্ন সভায়। আমি কিন্তু একটু অবাক হচ্ছি না। আগামী দিন এমন একটি দিন আসবে, মোদীকে এখানে দাঁড়িয়ে সামলাতে হবে, কংগ্রেসের সবাই দিয়ে হবে। কংগ্রেস ঠিক সেভাবেই তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে এই প্রক্রিয়াটা শুরু করছে সামাজিকভাবে যারা ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়েছেন, যারা তারা সেই দানবেরা চারিদিকে বিষাক্ত নিষ্ঠা শান্তি দৈবমাটি করিয়াছে নারীত্ব পরিমাণ বিদায় নেবার আগে তাই যা দিয়ে গেল দানবের স্বামীরা সংগ্রামের